আমরা আয়োডিনের দ্বিতীয় পর্ব শুরু করলাম। দেখো, বড় বড় মেডিসিনগুলি যখন আমরা বুঝবো, অর্থাৎ সেই ওষুধ সম্পর্কে জানবো, তখন একটা জিনিস খেয়াল করতে হবে, বা শুধু বড় বড় মেডিসিন না, সব রোগের ক্ষেত্রেই খানিকটা একই ব্যাপার, সেটা হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট আর নট দ্য ডিজিজ। তার কি রোগ হয়েছে, এই রোগের নামকরণ বা শরীর যন্ত্রের কিছু পরিবর্তন, এর উপরে নির্ভর করে ওষুধ দিয়ে আরোগ্য করব বা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করব, এ আশা করা যাবে না। তার চিত্র, তার চরিত্র, তার মানসিক লক্ষণ, অস্বাভাবিক, অদ্ভুত, বিরল লক্ষণ, পিকুলিয়ার লক্ষণ, তার জেনারেটিস, এই দিয়ে যে ক্যারেক্টার, যে চিত্র, যে চরিত্র, সেইটা কিন্তু আমাদের সর্বদা খেয়াল রাখা প্রয়োজন। আর এমন কোনো রোগ নেই যে রোগী হয়তো এই আয়োডিন সারতে পারে না। তাহলে এই আয়োডিনকে সমস্ত রোগ বিষয়ে, আমি তো প্র্যাকটিস অফ মেডিসিনের রোগ বিষয়ক জ্ঞান আমি জানলাম, কিন্তু ঔষধ বিষয়ক জ্ঞানটা যদি আমি জানি, তাহলে সে বাতের রোগ হোক না কেন, বাতের রোগ হোক, কিন্তু বাতের রুগী, অর্থাৎ কার রুগী? আমার বাত। তাহলে আমি কে? না আমি লাইকোপোডিয়াম, না আমি মেডোরিনাম, না আমি আয়োডিন, না আমি ন্যাট্রামিন, না আমি সিপিয়া, না আমি ক্যালিয়াইড, না আমি মার্কসল, না আমি সিগলিনাম। আমি কে? এই আমিটা যত সময় পর্যন্ত না আমাদের আয়ত্ত হবে, তত সময় পর্যন্ত কিন্তু আমাদের হাতে ভালো ট্রিটমেন্ট হবে না। যাক, তাহলে আমি আয়োডিনের যে মূল কথাগুলি আমি বলেছি, সে কথাগুলি আমি আরেকবার করে ছোট্ট করে হিসাব করে, প্রচুর আহার এবং প্রচুর ক্ষুধা সত্ত্বেও দুর্বলতা এবং শীর্ণতা। সে তার ক্ষুধা যত বাড়ে, শীর্ণতা আর দুর্বলতা বৃদ্ধি হয়। দেহের সেলকোষ যত শুকিয়ে যেতে থাকে, তার গ্ল্যান্ডগুলি, গলদেশের গ্ল্যান্ড হতে পারে, টনসিল গ্ল্যান্ড হতে পারে, বা অন্যান্য কোথাও কোনো জায়গার গ্ল্যান্ড হতে পারে, সেই গ্ল্যান্ডগুলি কিন্তু আস্তে আস্তে বর্ধিত হয়, আর বর্ধিত হতে হতে সেগুলি শক্ত পাথরের মতো হয়। রুগী গরম কাত, ওষুধ ধীর ক্রিয়, গভীর ক্রিয়, অ্যান্টি শরিক, অ্যান্টি টিউবারকুলার। তাহলে সকল গ্ল্যান্ড বৃদ্ধি হলেও স্তন গ্রন্থিগুলি তার কিন্তু ক্রমান্বয়ে শুকিয়ে যেতে থাকে। সে স্থির থাকলে আর পেটে ক্ষুধা পেলে তার রোগ লক্ষণগুলি, অর্থাৎ মানসিক বা দৈহিক কষ্টগুলি তার বৃদ্ধি হয়। স্থির থাকলে বা ক্ষুধা পেলে তার মধ্যে একটা আবেগ জন্মায়, একটা উৎকণ্ঠা তৈরি হয়, তখন তার মধ্যে খুন করার প্রবৃত্তি, আত্মহত্যা করার প্রবৃত্তি, কাউকে মারার একটা আবেগ তার মধ্যে জন্মায়। খেলে এবং সঞ্চালনের মধ্যে দিয়ে সে ভালো থাকে। আয়োডিন রোগী খেয়েই যাবে, তো খেয়ে যাবে, এই খেয়ে উঠলো, আবার কিছুক্ষণ বাদে যেন আবার খাবে, কি দেবে? খেলে একটু শান্তি পড়বে। আর সকল মানুষ ঘরে শুয়ে থাকবে, সে কাজ করে বেড়াবে, কারণ সে কাজের মধ্যে থাকলে আমি একটু ভালো থাকি, মনটাও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। গরম কাজের রোগী, আবারও বলছি, তাহলে রোগীর মনে শুধুমাত্র বর্তমানের সময়ের জন্য উৎকণ্ঠা এবং ব্যাকুলতা থাকে, বর্তমান সময়ের জন্য। ভবিষ্যতের জন্য উৎকণ্ঠা এবং ব্যাকুলতা কিন্তু আয়োডিনে খুঁজে পাওয়া যায় না। বর্তমান উৎকণ্ঠা এবং ব্যাকুলতা, কি হলো? উৎকণ্ঠা মানে কি হলো, কি হবে, এখনই কি হবে, একটা উৎকণ্ঠা ভাব, একটা ভয় ভাব। বুঝলে, রোগী স্থির থাকলে তার মনে কখনো কখনো অদ্ভুত অদ্ভুত খেয়াল জন্মায়, অদ্ভুত অদ্ভুত। আমি দুটো অদ্ভুত, একটা অদ্ভুতের কথা খেয়াল করলাম, আত্মহত্যার ইচ্ছা বা খুন করার প্রবৃত্তি বা কাউকে মারার প্রবৃত্তি, এইরকম ধরনের অদ্ভুত অদ্ভুত খেয়াল জন্মে স্থির থাকলে। খেয়াল রাখতে হবে, আমরা রোগীর কেস রেকর্ড যখন করবো, তখন সেই অনুসারে, অর্থাৎ 84 থেকে 104 নম্বর সূত্র পর্যন্ত কেস রেকর্ডের যে নিয়মগুলি বলা আছে, সেই নিয়মগুলি বারবার করে পড়তে হবে,
বা আমার এপিসোডগুলি দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। আচ্ছা, রুগী স্থির থাকলে তার মনে কখনো কখনো অদ্ভুত অদ্ভুত খেয়াল লাগে, অনেক সময় খুন করার প্রবৃত্তি বা আত্মহত্যার ইচ্ছা জন্মায়। আমি বলেছি তাহলে খেয়াল তো নানান রকমের খেয়াল হতে পারে। অবাস্তব খেয়াল, অবাস্তব খেয়াল, সেটা আমরা বুঝে নেব যে এই খেয়ালটা তার কখন এরকম ধরনের তার মানসিকতা করতে চায় না। আমি যখন চুপচাপ থাকি, মানুষ যখন ঘুমাতে যায়, শোয় বিছানায়, তখন স্থির থাকে, তখনই তার এই ধরনের উৎকণ্ঠা, আবেগ, ভয়, নানান ধরনের মানসিক অদ্ভুত অদ্ভুত খেয়ালগুলি জন্মায়। সকল কষ্টের বৃদ্ধি বিশ্রামে, গরমে এবং ক্ষুধা পেলে। সকল কষ্টের বৃদ্ধি বিশ্রামে, গরমে এবং ক্ষুধা পেলে। আর সকল কষ্টের উপশম দেহের সঞ্চালনে এবং খেলে। মডালিটিস, সর্বাঙ্গীন মডালিটিস কি না? সঞ্চালনে সামগ্রিক দৈহিক এবং মানসিক একটু শান্তি বোধ করে, আর খেলে দৈহিক কষ্টগুলি বা মানসিক কষ্টগুলি আমি একটু শান্তি বোধ করি। আর ঠান্ডায়, শীতলতায়, গরম কত রুগী, শীতলতায় আমি মডালিটিসটা পরেই বলছি। দেহের সঞ্চালনে খেলে, খেতে থাকলে, খাওয়ার পরে, খেতে থাকলে, খাওয়া শুরু করলে সন্তুষ্ট। স্নানে এবং শীতলতায়, স্নান করলে একটু ভালো বোধ করে, ঠান্ডায় একটু ভালো বোধ করে, খেলে ভালো বোধ করে, খেতে থাকলে ভালো বোধ করে, সঞ্চালনে ভালো বোধ করে, এগুলি। তখন আমি কি বলেছি? সময়, উত্তাপ, আবহাওয়া, সময়, উত্তাপ, আবহাওয়া, বাইরের প্রভাবের প্রতিক্রিয়া আর অঙ্গভঙ্গি। কোন সময়, কোন অবস্থায় রোগ লক্ষণগুলি বাড়ে এবং রোগ লক্ষণগুলি মানসিক বা দৈহিক লক্ষণগুলি প্রশমিত হয়, অর্থাৎ কমে। সর্বাঙ্গীন হ্রাস বৃদ্ধিকে আমরা জেনারেটিস বলি। এটা আমাদের অবশ্যই করে মনে রাখতে হবে। স্ত্রীলোকদের আমি বলেছি, স্ত্রীলোকদের স্তন এবং ডিম্বকোষ, স্ত্রীলোকদের স্তন এবং ডিম্বকোষ অর্থাৎ ওভেরি, আর পুরুষদের অন্ডকোষ শুকিয়ে যায়, অ্যাট্রফি হয়ে গেল। ওভেরিটা কি হয়ে গেছে? অ্যাট্রফি, ছোট হয়ে গেছে, ক্ষুদ্র। ও আবার আপনার আর বাঁচতে হবে না, অ্যাট্রফি হয়ে গেছে। এই অ্যাট্রফি অর্থাৎ শুকিয়ে যাওয়া ক্ষুদ্রত্ব প্রাপ্ত ওভেরি, এটা কিন্তু লাইকোপোডিয়ামেও আছে, ক্যালকেরিয়া ফসে আছে, ন্যাট্রাম নিউরে আছে। তো এই ফিজিওলজিক্যাল ব্যাখ্যার উপরেই তো আর ওষুধ হবে না। বলা হচ্ছে যে আয়োডিনের যদি রোগী হয়, তাহলে স্ত্রীলোকদের স্তন এবং ডিম্বকোষ এবং পুরুষদের অন্ডকোষ, শিশু অনেক শিশুদের অন্ডকোষটা শুকিয়ে যায়। শিশুর অন্ডকোষটা একদম ক্রমান্বয়ে শুকিয়ে গেছে, টেস্টিসটা শুকিয়ে গেছে। না, এই ব্যাপার শুকিয়ে গেছে, দেখেন তো কেমন, খেয়াল করতে হবে যে শুকিয়ে গেছে বলে একটা ওষুধ দিয়ে দেবো তা নয়। রুগীটা কিসের? আয়োডিনের। আচ্ছা, মাসে 1-2 বার করে টনসিল প্রদাহের সাথে, মাসে 1 বার বা 2 বার করে টনসিল প্রদাহ হয়, মানে টনসিলাইটিস হয়, ক্রনিক টনসিলাইটিস। মাসে 1-2 বার করে তার টনসিলে ব্যথা হয়, আর টনসিলে ব্যথার সাথে একটা কাশি হয়, আর বুকের ভিতরে একটা সুরসুরানি যুক্ত কাশি, বুকের মধ্যে সুরসুর করতে থাকে, মনে হচ্ছে চুলকাচ্ছে, বুকের মধ্যে চুলকাচ্ছে। তাহলে মাসে 1-2 বার করে টনসিলটা প্রদাহিত হয়, আর তার সাথে কাশি হয়, বুকের মধ্যে একটা চুলকানি অনুভূতি হয়, একটা অস্বাভাবিক লক্ষণ। আচ্ছা, এইবার কাশিতে বাধ্য হয়, এই যখন চুলকায় তখন সে কাশতে বাধ্য হয়। ইহার সকল লক্ষণ, এর সকল নিশ্চিত স্রাব, আয়োডিনের সকল নিশ্চিত স্রাব হাজাকারক। তবে হাজাকারক আছে, তবে ক্রিয়োজোটের হাজাকারক, আর্সেনিকের হাজাকারক, সালফারের হাজাকারক, অনেক নিশ্চিত স্রাব, অনেক মেডিসিনের নিশ্চিত স্রাব হাজাকারক। তো এটার উপরে খুব বড় করে গুরুত্ব আমাদের দেওয়ার দরকার নেই, বোঝা গেল? তাহলে এই যে কথাগুলি, এই কথাগুলি বারবার করে বলতে গেলে আমরা এই পর্যন্ত
কিন্তু বোঝাতে পারলাম যে আয়োডিনের রুগী কি। এবার আমরা যদি এক একটা করে লক্ষণ ধরি, তাহলে আর একবার এই এক একটা করে লক্ষণ বলেই আমি সাধারণত শেষ করার চেষ্টা করব এই এপিসোডে। প্রচুর আহারসত্ত্ব ক্রমান্বয়ে শুকিয়ে যাওয়া, 1। 2, পেটটি পূর্ণ থাকলে সকল কষ্টের উপশম। 2, সকল সময়ে পেটের মধ্যে শূন্যতা এবং খালি খালি বোধ। খাওয়ার 1 ঘন্টা পরে হজম হয়ে যায় না, এটা শূন্যতার অনুভূতি থেকে তার ক্ষুধাটা হয়। তাহলে সকল সময়ে পেটের মধ্যে শূন্যতা এবং খালি খালি বোধ। ক্ষুধা পেলে বা স্থির থাকলে মনের উৎকণ্ঠা এবং ব্যাকুলতা বৃদ্ধি হয়। সর্বদা অস্থিরতা এবং সঞ্চালন প্রিয়। আর প্রচন্ড গরম কাতর, ঠান্ডা পানীয় খাদ্যে এবং ঠান্ডা জলে স্নানে ইচ্ছা, ঠান্ডা খাবার, ঠান্ডা পানীয় এবং ঠান্ডায় থাকার একটা ইচ্ছা। যে দ্রব্যে এবং যাহাতে আকাঙ্ক্ষা, তাহাতেই তার রোগ লক্ষণগুলি বৃদ্ধি হয়। কারণ টিউবারকুলার মেডিসিনের ধর্মই তাই। যেমন ঠান্ডায় সর্দি হয়, ঠান্ডা হলে কিন্তু ঠান্ডায় সর্দি লাগে, কিন্তু সর্দি লাগলেও সে কিন্তু ঠান্ডায় উপশম বোধ করে। আচ্ছা, শরীরের শীর্ণতা এবং শুষ্কতার সাথে যকৃৎ, প্লীহা, হার্ট, লাং, তারপরে স্প্লিন, এগুলি কিন্তু বৃদ্ধি হয়। হাইপারট্রফি অফ দ্য হার্ট, হার্টটা বড় হয়ে গেল, লিভার বড় হয়ে গেল, তারপরে স্প্লিন বড় হয়ে গেল, এইরকম ধরনের বৃদ্ধি প্রাপ্ত হয়। এই লক্ষণগুলি এই ঔষধের নিজস্ব চিত্র, অর্থাৎ সমস্ত সেলকোষ শুকিয়ে যায়, গ্ল্যান্ডগুলির বৃদ্ধি হয়। স্তন গ্ল্যান্ড, আর পুরুষদের টেস্টিস গ্ল্যান্ড, আর মেয়েদের স্তন গ্ল্যান্ডের সাথে ওভেরি গ্ল্যান্ড, আর পুরুষদের টেস্টিস গ্ল্যান্ড শুকিয়ে যায়। হার্ট, তারপরে লিভার, যকৃৎ, এইভাবে আভ্যন্তরীণ যেগুলিকে আমরা অর্গান বলি, এগুলি সাধারণত বড় হয়, সেলকোষগুলি দৈহিকভাবে শুকিয়ে যায়, শীর্ণতা প্রাপ্ত হয়। এইগুলি কিন্তু আয়োডিনের একটা নিজস্ব লক্ষণ। শরীরের শীর্ণতা এবং শুষ্কতার সাথে তার যকৃৎ, যে কোনো স্তনের গ্ল্যান্ড, হার্ট, প্লীহার বৃদ্ধি, এই লক্ষণগুলি এই ওষুধের নিজস্ব চিত্র। ধাতুগত চিত্র থাকলে ইহার দ্বারা সকল রকমের রোগ আরোগ্য করা সম্ভব। ধাতুগত চিত্র যদি কোনো পেশেন্টের মধ্যে থাকে, তাহলে এর দ্বারা বাত ট্রিটমেন্ট করা সম্ভব, হাঁপানি ট্রিটমেন্ট করা সম্ভব, লিউকোরিয়া, মেনস্ট্রুয়েশনের গোলযোগ ট্রিটমেন্ট করা সম্ভব, মাথার যন্ত্রণা ট্রিটমেন্ট করা সম্ভব। তার মানে যে কোনো রোগ কিন্তু এ দ্বারা ট্রিটমেন্ট করা সম্ভব। তাহলে আলাদা করে কিছু বলবো না, আলাদা করে বলতে গেলে এক একটা ডিজিজ নিয়ে বলতে গেলে মোটামুটি অত 20টা এপিসোড করেও শেষ করা যাবে না। তবে ওষুধ যখন বলাবো তখন ওষুধের চিত্র এবং চরিত্রটা আমি ব্যাখ্যা করলাম। অ্যাব্রোডেনাম, আর্স, ন্যাট্টামিউল, সানিকুলার, টিউবারকুলাম, ফসফরাস, লাইকোপোডিয়াম, সালফার, এই ওষুধগুলির সাথে আমরা তুলনা করতে পারি। আর হেয়ার বৃদ্ধিতে স্থির থাকলে, ক্ষুধা পেলে এবং গরমে, স্থির থাকলে, ক্ষুধা পেলে আর গরমে বৃদ্ধি হয়। উপশম, খেলে, সঞ্চালনে, শীতলতায়, শীতল খাবারে এবং ঠান্ডায় উপশম। আর ওষুধগুলি সাধারণত 30, 200, 1000 এর যে কোনো একটা শক্তির থেকে, যদি অল্প দিনের রোগ হয়, রোগীর বয়স যদি কম হয়, সেই অনুসারে আমরা তো পোটেন্সিটা ট্রিটমেন্ট করি। যদিও এই পোটেন্সি চয়েস করতে গেলে এর 8টা ফর্মুলা আছে, 8টা থিওরি আছে। সেই 8টা থিওরির উপরে নির্ভর করে আমাদের ওষুধের শক্তি চয়েস করতে হয়। আমরা সেটা আমার হোমিও দর্শন নিয়ে যখন আলোচনা করব তখন বুঝাবো। তাহলে 30, 200, 1000 যে কোনো একটা পোটেন্সি চয়েস করে ক্রমান্বয়ে এর শক্তিটা আরো বৃদ্ধি করা যায়। ঠিক আছে, শেষ করলাম।